নীলুর মিথ্যে ধরা পড়তেই রেগে গেল সূর্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্রোত তো কথা বলতে থাকে রায়ের সাথে, আর রায়ের বসের সমস্ত কথা শোনার পর স্রোত এটাই বলে যে দিদিভাই তুই যাই বলিস না কেন, আমার কিন্তু একটা কথাই মনে হচ্ছে যে তোর ওই বস মানে অনির্বাণবাবু তোকে ভালোবেসে ফেলেছে। রায় তখন বলে এই থাম তো, ওই মানুষ নাকি আবার আমাকে ভালোবাসবে? আরে ওটা আমার স্যার হয়, ভুলে যাস না। তুই তো দেখছি আজকাল বড্ড বেশি পেকেছিস। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তোর ওই স্যার মনে হচ্ছে কলকাঠি নেড়েছে কিছু। হ্যাঁ, তুই এরকম পাকা পাকা কথা কোথা থেকে শিখলি? আর তখনই এরপরে এই সমস্ত শোনার পরেই স্রোত বলে এই শোন, আমার এই পাকার সাথে তুই ওই হুকোমুকোটাকে টেনে নিয়ে আসলি কেন? আমার ওনার নাম শুনলেই না কান্না পেয়ে যায়। কারণে অকারণে বিনা কারণে সব সময় আমার সাথে যেভাবে ব্যবহার করে না, তুই যদি দেখতিস তোর চোখের থেকেও হয়তো জল বেরিয়ে যাবে যে তোর বোনের সাথে এত খারাপ ব্যবহার করছে। এরপর রায় বলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। থ্যাংক ইউ রে, তুই আজকে আমার মনটা ভালো করে দিলি, তার জন্য অনেক ধন্যবাদ। তুই কিন্তু বদলে যাস না, তুই বদলে গেলে আমি অনেক কষ্ট পাবো। স্রোত তখন বলে তোর মনে হয় আমি বদলে যাব? আর আমার কোনো ইনসিকিউরিটি ফিল নেই, ঠিক আছে? আমি ঠিকই থাকবো আর তোর সাথে জুড়ে থাকবো, এই কথাটা মনে রাখিস। অন্যদিকে চোরকি অঙ্ক করতে বসেছে। চোরকি দু একটা অঙ্ক ভুল করে ফেলে, যোগ বিয়োগ। মিষ্টি বৌদি বলে কিরে চোরকি, এটা তো পুরো ভুল হয়ে গেছে, এত ভুল করলে কি করে হবে? হ্যাঁ, দুম দেবো নাকি পিঠে? এরপর বিক্রম বলে চোরকি এরকমভাবে অঙ্ক বুঝতে পারছিস না তাই তো, আয় আমার কাছে আয়, আমি বুঝিয়ে দিচ্ছি। কিন্তু চোরকি তো তার বাবাকে ভয় পায়। বিক্রমের যে রূপ চোরকি দেখেছে তারপরে বিক্রমের কাছে আর যেতে চায় না। বিক্রম তখন বলে আমি তোকে খুব বকাঝকা দিয়ে ফেলি তাই না রে, সেই জন্যই তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস। আর তখনই চোরকি বলে হ্যাঁ তুমি তো খুব বকো, আমার কাছে বড় পিপি সব থেকে ভালো, বড় পিপি আমাকে খুব ভালোবাসে আর খুব ভালো করে অঙ্ক বোঝায়। বিক্রম বলে আচ্ছা ঠিক আছে, আমি আর তোকে ভুল বুঝবো না আর তোর উপর চিৎকার চেঁচামেচিও করবো না, ঠিক আছে তো? আমার বাবা তো আমাদেরকে খুব মজার ছলে অঙ্ক শেখাতো, আমি তোকে আজকে সেভাবেই অঙ্ক শেখাবো। আর এর মধ্যেই মিষ্টি বৌদির কাছে ফোন করেছে ডোরা, মানে সূর্যর বৌদি, আর ফোন করে জিজ্ঞেস করে নীলু কি আজকে তোমার সাথে ডাক্তারের কাছে গেছিল? তখন মিষ্টি বৌদি বলে কই না তো, আমি ওকে বলেছিলাম যে ডাক্তার দেখিয়েছো কিনা, ও তো কিছুই বললো না, ও তো বলেইনি যে ও আমার সাথে ডাক্তার দেখাতে যাবে। ডোরা তখন বলে ঠিক আছে তুমি রাখো। বিক্রম বলে কি হয়েছে? মিষ্টি বৌদি বলে ডোরা ফোন করেছিল, মানে নীলুর যা, বলল আমাকে নিয়ে নীলু কি ডাক্তারের কাছে গেছে সেই বিষয়ে জানতে চাইছিল আর কি। বিক্রম তখন বলে ও আচ্ছা। এর মধ্যেই নীলু তো বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে গিয়ে ঘরের মধ্যে গিয়ে বসে বসে ভাবে কি করে সূর্যকে বলবো না সত্যিটা, কি করে অ্যাভয়েড করে যাব। বুঝতে পেরে গেছি, সূর্যর কাছ থেকে সত্যিটা লুকাতে হলে দিদিভাইয়ের কথাটা বলতে হবে, ওর অ্যাটেনশনটা অন্যদিকে ফেরাতে হবে। এর মধ্যেই চলে এসেছে সূর্য আর বলে এই তো নীলু তুমি ডাক্তারের কাছে গেছিলে তো? নীলু তখন বলে সূর্য জানো আজকে কি হয়েছে? দিদিভাইকে নিয়ে সে কি কাণ্ড, দিদিভাই নাকি বসের বাড়িতে গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মজার মস্তি করবে। এটা শোনার পর সূর্য তখন বলে মানে কি বলতে চাইছো তুমি? এরপরই নীলু মনে মনে ভাবে কি বলতে চাইছি সেটা তো আমি জানি, কিন্তু তোমার অ্যাটেনশনটা যে দিদিভাইয়ের দিকে ঘোরানো গেছে এটাই আমার কাছে অনেক। তখনই সূর্য বলে কি হলো, কি ভাবছো? নীলু তখন বলে এটাই ভাবছি যে তুমি ভাবো দিদিভাইয়ের সাহস ঠিক কতটা। সূর্য বলে আমি তোমার কথা ভাবছি, তুমি কি ডাক্তার দেখাতে গেছিলে? এরপরে নীলু তখন বলে হ্যাঁ গেছিলাম তো। সুচিস্মিতা আর ডোরা চলে এসে বলে মিথ্যে কথা, নীলু সম্পূর্ণ মিথ্যে কথা বলছে সূর্য, ও ডাক্তারের কাছে যায়নি, ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি নিজে ওর বৌমণিকে ফোন করে খবর নিয়েছি, ও ডাক্তারের কাছে যেতেই চায়নি, ওর প্রেগনেন্সিটা টোটালি ফলস প্রেগনেন্সি। আর এটা শোনার পরে তখনই নীলু বলে তুমি কি জানো, হ্যাঁ তুমি কি ডাক্তার যে তুমি এসব বলছো? তখনই মিষ্টি বৌদির কথাই বলতে থাকে ডোরা আর বলে তোমার বৌদি তো নিজে বলল যে সে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়নি, আর তুমি বলছো ডাক্তারের কাছে গেছিলে। তুমি এত মিথ্যে কথা কবে থেকে শিখলে নীলু? শোনো সূর্য, আমি তোমাকে একটা কথা বলছি, বাড়ির কাজ করতে হবে বলে, বাবার দেখাশোনা করতে হবে বলে ও ইচ্ছে করে প্রেগনেন্সি নাটকটা করেছে, কিন্তু নীলু সত্যি খুব বোকা, সেটা স্বীকার করতেই হয়। প্রেগনেন্সির মতন একটা এত বড় বিষয়কে এইভাবে কেউ ছেলেখেলা করে নাকি নিয়ে? আজকে নীলুর পক্ষেই এটা সম্ভব হয়েছে। ও কি বোকা, ও জানে না ও ধরা পড়ে যাবে? তখনই নীলু বলে এই কথাটাই তো আমি তোমাদেরকে বোঝাতে পারছি না, যে আমি যদি নাটক করতাম আমি তো ধরা পড়তাম, আমি কি সেটা জানতাম না? আমি প্রেগনেন্ট, বিশ্বাস করো সূর্য। সূর্য বলে পারছি না।
তোমার কথা বিশ্বাস করতে পারছি না নীলু। তোমাকে এতবার করে বলা সত্ত্বেও তুমি সেই একই কাজ করে যাচ্ছ বারবার, আর বলছো তোমাকে ভরসার বিশ্বাস করতে। কি করে তোমাকে ভরসার বিশ্বাস করব আমি তো নিজেই বুঝতে পারছি না। একের পর এক অন্যায় করে যাচ্ছ তুমি। আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি ডাক্তারের কাছে গেছো কিনা, প্রথমে বললে গেছো, তারপরে স্বীকার করলে যাওনি। এসব কি হচ্ছে? না না, আমি তো বুঝতে পারছি না এসব হচ্ছেটা কি। তখনই নীলু মনে মনে ভাবে, দিদিভাইটা এসে সব গন্ডগোল করে দিল। ভেবেছিলাম আমি সূর্যকে ঠিক ট্যাকেল করে নেব, সেটা তো হলোই না। সুচিস্মিতা বলে, শোনো নীলু, মা কিন্তু আমরাও হয়েছি, আর আমি জানি একজন প্রথম মায়ের কতটা ভয় লাগে, কতটা নার্ভাস লাগে। সে সেই জন্য সবসময় ডাক্তারের পরামর্শ নিতে চায়। কিন্তু তুমি কি করছো? তুমি বারবার করে ডাক্তারকেই অ্যাভয়েড করতে চাইছো। শোন সৌর্য, আমি বলছি ও প্রেগনেন্ট না, ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। সৌর্য অনলাইনে ডাক্তারকে বুকিং করে নেয় আর বলে, ব্যাস হয়ে গেছে স্লট বুকিং করা, আমি এবার যাব তোমাকে নিয়ে, দেখি তুমি কি করে না গিয়ে থাকতে পারো। এরপর নীলু বলে, যা, আর ধরা পড়ে যাবো এবারে, আর কোনো উপায় নেই নিজেকে বাঁচানোর। এরপর পরের দিন সকাল হতেই নীলুর কথাই বারবার ভাবতে থাকে রাই, আর ভাবে নীলুটা যে কি করছে কে জানে, ডাক্তার কি দেখিয়েছে সেটাও তো বুঝতে পারছি না। অন্যদিকে স্রোতও রেডি হচ্ছে কলেজে যাবে বলে। তখনই রাই বলে, জানিস তো আজকে কিন্তু তোদের প্রিন্সিপাল স্যার তোকে আর তোদের ওই স্যারকে মুখোমুখি বসাবে। সব কিছু ঠিকঠাক করে নিস, ঝামেলাটা কিন্তু বাড়াস না। মনে রাখিস, বাবার স্বপ্ন তোকে পূরণ করতেই হবে। বাবার স্বপ্ন ছিল যে তুই অনেক বড় ডাক্তার হবি, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য অনেক লড়াই তোকে সামলাতে হবে, পারবি তো? স্রোত তখন বলে, পারতে হবে রে দিদিভাই, পারতে হবে। যেভাবেই হোক না কেন আমি সবটা খুব সুন্দরভাবে করব। এর মধ্যেই চলে এসেছে তখনই নন্দিতা, আর বলে, কোথায় যাচ্ছিস? রাই, তুই কোথায় যাচ্ছিস? রাই তখন বলে, কেন? আমি অফিসে যাচ্ছি। নন্দিতা বলে, যাবি না কোথাও, তুই কোথাও যাবি না। রাই বলে, কেন মা, কেন যাব না? নন্দিতা বলে, কারণ ওই অফিসে তুই আর চাকরি করবি না, তোকে ওই অফিসে আমি যেতে দেব না। যেই অফিসের বস এরকম, সেই অফিসে চাকরি করতে হবে না, অন্য কোথাও চাকরি করবি। স্রোত তখন বলে, তুমি ভুলে যেও না দিদি প্রাপ্তবয়স্ক, আর দিদি সব কিছু বোঝে, তুমি ওকে এইভাবে আটকে রাখতে পারো না মা, সেটা সম্ভব না। রাই বলে, মা, তুমি যেটুকু ভালোবাসা নীলুকে দিচ্ছ, নীলুর ওপর ভরসা রাখছো, তার 1% ভালোবাসাও তো আমাকে দিতে পারো, আমার ওপর একটু বিশ্বাস রাখতে পারো। আর তোমার বড় মেয়ে তোমাকে কখনোই ঠকাবে না মা, তার সম্মানের দাম অনেক বেশি, এটুকু মনে রেখো। এই বলেই রাই আর স্রোত বেরিয়ে যায়। তখনই নন্দিতা খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, কেন আমি রাইকে দেখলেই এভাবে উল্টোপাল্টা রিয়াক্ট করে ফেলছি? কেন আমার এতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছি না। ওকে যখনই দেখি তখনই মনে হয় খুব করে বকে দিই, কিন্তু যখনই বকছি তখনই বুঝতে পারছি এরকম রিয়াক্ট করাটা আমার ঠিক হয়নি। রায়ের মা কিন্তু বুঝতে পারে যে রায়ের সাথে এরকম ব্যবহার করাটা একদমই উচিত হয়নি, ভুলই হয়েছে।